রাখি, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আসলে কিভাবে যে বলি। ওই, আমাকে চিন্তা না দিয়ে তুমি সরাসরি বলো তো কি বলবে। আসলে ধুর, আসলে কি বলো। রাখি, তোমাকে এখন আর আমার ভালো লাগে না। ভালো লাগে না মানে? 3 বছর আমাদের সম্পর্ক, আর এখন এসে তুমি বলছো আমাকে তোমার ভালো লাগে না? তো ভালো না লাগার কি কারণ বলো আমাকে। সত্যি বলতে আমি এখন অন্য একটা মেয়েকে ভালোবাসি। ওরে আমার ভালো লাগে। রাফ, তুমি কি বলতেছো এগুলা? তোমার মাথা ঠিক আছে? তোমার জন্য বাবার দেখা ছেলেকে দেখতে না করে দিলাম, তার উপরে মাকে তোমার কথা বলে দিয়েছি, আর এখন তুমি এই কথা বলতেছো? তুমি এমনটা করো না প্লিজ। তোমাকে এখন আর আমার ভালো লাগে না। রাখি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার বাবার দেখা ছেলেকে বিয়ে করে নাও। রাফ, এমনটা করো না প্লিজ, এমনটা করো না। আমি তোমাকে ছাড়া মরে যাব। আমার শুধু তোমাকে চাই। আমাদের 3 বছরের সম্পর্কে আমি জানি অন্য ছেলেদের মতো তুমি না, যে আমাকে ধোকা দিবে। আমি থাকতেও অন্য কারোর সাথে কথা বলবে। আমি কোনো ভুল ছেলেকে পছন্দ করিনি। হ্যাঁ করেছো। আমি ভুল। আমি অনেক বেশি খারাপ। কথা কানে যাচ্ছে না? আমি তোমাকে ভালোবাসি না। আমি অন্য কাউকে ভালোবাসি। রাফ, তুমি এমন ব্যবহার করতেছো কেন? আমার তো খারাপ লাগতেছে। কি হয়েছে তোমার? বলো না আমাকে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি তোমার মতো থাকো তো। আমাকে আর কোনোভাবে বিরক্ত করো না। আর তোমার বাবার পছন্দ দেখা ছেলেকে বিয়ে করে সুখী হও। আমাকে আর কোনোভাবেই বিরক্ত করবে না। করবে না মানে করবে না। এরপরে রাফ কল কেটে দিয়ে রাখিকে সব জায়গা থেকে ব্লক করে দিয়ে ফোন অফ করে রাখলো। এইদিকে ফোন কেটে দেওয়ার পরে রাখি অঝরে কান্না করতে থাকে আর ভাবে যে রাফ এমন কেন করতেছে। সে কি সত্যি সত্যি ধোকা দিল? রাখি আবারও রাফকে কল দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ফোন অফ। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সব জায়গায় ট্রাই করতে যেয়ে দেখে সব জায়গা থেকে ব্লক। রাখি পাগলের মতো করতে থাকে। 1 দিন যায়, 2 দিন যায়, এইভাবে বেশ কিছুদিন চলে যায়, অথচ রাফের কোনো খবর নেই। এইদিকে রাখির এই অবস্থা দেখে তার পরিবার তাকে বুঝিয়ে বিয়ের জন্য রাজি করায়। রাখিও রাফের ওপর জেদ করে রাজি হয়ে যায়। রাখিকে ছেলের পক্ষ দেখতে এসে আংটি পরিয়ে দিয়ে গেল। রাত গভীর, রাখির ঘুম হচ্ছে না। 2 দিন পরই তার বিয়ে। সে খাট থেকে নেমে উঠে ব্যালকনিতে এসে গ্রিলে হাত দিয়ে ওই চাঁদের দিকে তাকিয়ে বলছে, রাফ, জানি না কেন করলে আমার সাথে এমন। কেন আমাকে এত বাজেভাবে একা করে দিয়ে হারিয়ে গেলে? কোনো জায়গায় তোমাকে খুঁজে পাচ্ছি না। তোমার বাসাও তো অনেক দূরে। আমি চাইলেও একা একটা মেয়ে যেতে পারছি না তোমার কাছে। আর যাবই বা কেন? তুমি তো অন্য একটা মেয়ের জন্য আমাকে ছেড়ে দিলে। 3টা বছরের সম্পর্কেও নিমিষে শেষ করে দিলে। রাফ, অনেক মিস করতেছি তোমাকে। কেমন আছো তুমি? খুব জানতে ইচ্ছে করে। এই যে দেখো, তোমার ঘরে যার বউ হয়ে যাবার কথা ছিল, আজ সেই মেয়ে অন্য ঘরের বউ হয়ে যাবে। রাফ, এমন তো হওয়ার কথা ছিল না। তাহলে কেন আমাকে একা করে দিয়ে চলে গেলে? কেন? কেন রাফ? রাখি এই কথাগুলো বলছে আর হাউমাউ করে কান্না করছে। দেখতে দেখতে সব শেষে রাখি অন্যের ঘরের বউ হয়ে গেল। যে নারী সত্য শুধু রাফের জন্য ছিল, তা আজকে অচেনা এক পুরুষের ভোগ। বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু রাখি এখনো রাফকে ভুলতে পারছে না। রাখি রাতে চোখ বন্ধ করলেও মনে হয় রাফ তাকে শুধু ডাকছে। রাখি কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছে না। তাই সে তার হাজবেন্ডকে নিয়ে রাফের বাড়ি যাবে। হাজবেন্ডকে বলেছে সে তার একটা বন্ধুর বাসায় যাবে। তাই তারা বিকেলেই রওনা দিল। রাত পার হয়ে ভোর। অবশেষে রাফ যেই গ্রামে থাকে সেইখানে আসলো। এর আগে রাফের সাথে দেখা হয়েছে অনেকবার। দেখা হলেও গ্রামে এই প্রথম। তাই মানুষের কাছে জিজ্ঞেস করে রাফের বাড়ি খুঁজে বের করলো। অনেক বড় একটা বাড়ি, কিন্তু মনে হচ্ছে বাসায় কেউ নেই। খুব নিরিবিলি। তারা ভিতরে প্রবেশ করলো। বাড়িতে প্রবেশ করতেই ফুটফুটে 15 বছরের একটা মেয়ে তাদের দিকে আসতে থাকলো। রাখি দেখেই চিনতে পেরেছে এটা রাফের বোন, কারণ রাখি রাফের পরিবারের সবাইকে চিনে। রাফের বোনকে দেখেই রাখি তাড়াহুড়ো করে সামনে এগিয়ে গেল। সামনে এগিয়ে বলল, ঋতু, রাফ কেমন আছে? কোথায় ও? আপু, ভাইয়া আর নাই। নাই মানে? ভাইয়া আজ বেশ কিছুদিন হয়েছে আমাদের ছেড়ে চিরতরে হারিয়ে গিয়েছে, না ফেরার দেশে। এই কথা শুনে রাখি মাটিতে বসে পড়ল আর রাফ রাফ বলে কান্না শুরু করে দিল। ঋতু রাফের কবর দেখিয়ে দিল।
রাখি রাফের কবরের সামনে যেয়ে দাঁড়াল। এর মধ্যেই ঋতু রাখির হাতে এসে রাফের লেখা শেষ চিঠিটা দিল। রাখি কান্না করতে করতে চিঠির পাতাটি খুলল, যাতে লেখা ছিল, আমার প্রিয়তমা, আমি জানি তুমি যখন আমার এই চিঠিটা পড়বে তখন আমি আর এই দুনিয়াতে থাকবো না। তোমার আমার উপরে খুব অভিযোগ, তাই না? সত্যি বলতে জানো কি, আমি ভিতরে ভিতরে খুব অসুস্থ ছিলাম। তোমাকে প্রকাশ করতাম না, কারণ আমি একটু অসুস্থ হলেই তুমি অস্থির হয়ে যাও। তোমার মনে আছে একদিন আমার ফোন সারাদিন অফ পেয়েছিলে বলে অস্থির হয়ে গিয়েছিলে? আমার মনে আছে ওই দিন তুমি আমাকে 1009টা মেসেজ দিয়েছিলে। সত্যি বলতে এমন মেয়ে পাওয়া ভাগ্যের বিষয়। ওই দিন কেন ফোন অফ ছিলে জানো তুমি? আমি খুব বাজেভাবে অসুস্থ হয়ে পড়ি, তাই ডাক্তারের কাছে চেক আপ করতে গেছিলাম। চেক আপের ফাইল যেদিন হাতে পাই সেদিন যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার ক্যান্সার ধরা পড়ে। ডাক্তার বলে আমার হাতে সময় খুবই কম। আমি তোমার জন্য তখন পাগলের মতো করতে থাকি যে আমি মরে গেলে আমার পাগলিটার কি হবে। এত এত ভালোবাসার মানুষটাকেও আর দেখতে পারবো না। আমার ওপারে পাড়ে জমাতে হবে। দিন দিন সব কিছু মিলিয়ে আমার অবস্থা একদম বাজে হয়ে আসে। চোখের নিচে কালি পড়ে আসে। শুকিয়ে একটুখানি হয়ে যাই। ঠিকভাবে হাঁটতেও পারতাম না। তুমি বলতে না যে কেন তোমার সাথে দেখা করি না, খুব ব্যস্ততা দেখাই। আবার বলতে না যে ভিডিও কল কেন দেই না, আমার ভালোবাসা কি কমে গেছে নাকি, কত কি বলতে। কিন্তু এমন কেন করতাম হয়তো এই চিঠিটা পড়ার পরে বুঝতে পারছো। আমি জানি একদিন হলেও তুমি আমার খোঁজ না পেয়ে দেখতে আসবে, আর সেদিন তুমি সব সত্যিটা জানতে পারবে। আসলে আমি নিজেও চাইনি তোমার আমার উপরে কোনো অভিযোগ থাকুক। আর শোনো, আমি তোমাকে ছাড়া অন্য কোনো নারীকে ভাবতেই পারতাম না। ভালোবাসা তো দূরে থাক, আমি যা করেছি সব তোমার ভালো থাকার জন্যই করেছি। আসলে আমি চাইনি যে আমি ওপারে পাড়ি জমাবো আর তুমি আমার জন্য নিজের লাইফটা নষ্ট করবে। তাই আসলে শেষ মুহূর্তে তোমাকে খুব অবহেলা করেছি। আমি চাই তুমি ভালো থেকো অন্য কারো মাঝে। তবে শোনো, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। দয়া করে আমার উপরে আর কোনো অভিযোগ রেখো না। আর শোনো, তুমি কিন্তু আমার জন্য হলেও নিজেকে হ্যাপি রাখবে। তোমার ওই হাসি মুখখানি দেখতে আমার ভালোই লাগে। শোনো, তোমার রাফ তোমার মাঝে ছিল আর থাকবে সারা জীবন অনুভূতি হয়ে। এতে তোমার অফুরন্ত ভালোবাসার মানুষ, রাফ।